কচ্ছপের বিবর্তন থেকে সংরক্ষণ এবং কচ্ছপকে নিয়ে গড়ে ওঠা যে মিথ, সেইগুলো নিয়ে কিছু বলবো। তো সেগুলো নিয়ে কিছু বলার আগে আরেকটা কথা বলা উচিত, তা হলো আমাদের পৃথিবীর দীর্ঘ ইতিহাসে জীবনের যে গণবিলুপ্তিগুলো ঘটেছিল, সেই গণবিলুপ্তির ঘটনাগুলো জীববৈচিত্র্যের উপর একটা গভীর ক্ষতের সৃষ্টি করেছে, যা প্রকৃতির সৃজনশীলতা এবং ধ্বংসাত্মক শক্তির এক অদ্ভুত দ্বৈততাকে প্রকাশ করে। পৃথিবীতে মোটামুটি 5টা বড় মহাবিলুপ্তি ঘটেছে। প্রায় 450 মিলিয়ন বছর আগে জলজ জীবনের বিলুপ্তি থেকে শুরু করে ক্রিটেসিয়াস যুগের শেষে ডাইনোসরদের অবলুপ্তি। এই যে বিরাট সময়, এই সময়ে শুধু প্রজাতির সমাপ্তি ঘটায়নি, বরং জীবনের সম্ভাবনার দরজাও বন্ধ করে দিয়েছে। স্বাভাবিক সময়ে বিলুপ্তি একটি ধীর এবং প্রায় অদৃশ্য প্রক্রিয়া। যেমন ধরা যাক স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে। স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে প্রতি 700 বছরে মাত্র একটা প্রজাতি বিলুপ্ত হয়। সরীসৃপদের মধ্যে আজকে যেহেতু আমি কচ্ছপ নিয়ে বলবো, সেই কচ্ছপের মতো একটা দীর্ঘজীবী এবং অভিযোজন ক্ষমতা সম্পন্ন প্রাণীদের ক্ষেত্রে এই হার অনেকটা কম, মানে স্তন্যপায়ীর চেয়ে তুলনামূলকভাবে কম। কচ্ছপ প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি, যার বিবর্তনীয় ইতিহাসে মিশে আছে সময়ের অমলিন চিহ্ন, মানুষের সঙ্গে তার সাংস্কৃতিক বন্ধন আর অস্তিত্ব রক্ষার এক নিঃশব্দ সংগ্রাম। এই কচ্ছপের বিবর্তনের প্রক্রিয়া শুরু হয় আজ থেকে প্রায় 230 মিলিয়ন বছর আগে, ট্রায়াসিক যুগে। সেই প্রাচীন সময়ে কচ্ছপেরা ছিল স্থলচর। তাদের পায়ে শক্ত নখ ছিল, কিন্তু শরীরে আজকের মতো শক্ত খোলস ছিল না। সময়ের প্রবাহে তারা জলজ জীবনে অভ্যস্ত হয়ে ওঠে। তাদের যে শরীরের পাঁজর, সেই পাঁজরটা ধীরে ধীরে রূপান্তরিত হয়ে গড়ে ওঠে ক্যারাপেস। এই ক্যারাপেস হচ্ছে একটা শক্ত আবরণ ওপরের দিকে, পিঠের দিকে, যা তাদের শত্রুর হাত থেকে রক্ষা করে। বিজ্ঞানী রবার্ট রাইস এবং তাদের দলের যে গবেষণা, সেটা আমাদের দেখায় যে কচ্ছপের যে বিবর্তন এক দীর্ঘ এবং ধীর প্রক্রিয়া, এবং কচ্ছপের পূর্বপুরুষদের শরীরে শুধু পাঁজরের প্রসারণই ছিল, পরে তা শক্ত হয়ে খোলসে পরিণত হয়। শুনতে অবাক লাগছে তো? তাহলে আসুন কয়েকটা গবেষণার দিকে নজর দেওয়া যাক। 2008 সাল চীনের জীবাশ্মবিদেরা ওডন্টোকেলিস সেমিটেস্টাসিয়া, একটা কচ্ছপের নাম, সেই কচ্ছপের একটা প্রাচীন প্রজাতি বলা চলে এটাকে, সেই প্রাচীন কচ্ছপের জীবাশ্ম তারা আবিষ্কার করেন, এবং সেই জীবাশ্মের বয়স ছিল প্রায় 22 কোটি বছর, মানে 22 কোটি বছরের পুরনো জীবাশ্ম। এই জীবাশ্মে দেখা যায় যে এর পেটের অংশ একটা শক্ত আবরণ আছে, পেটের দিকে আমরা বলি প্লাস্ট্রন, কিন্তু পিঠে পূর্ণাঙ্গ ক্যারাপেস ছিল না। এখান থেকে মোটামুটি একটা ধারণা করা যায় যে ক্যারাপেসের বিবর্তন ধাপে ধাপে ঘটেছে। আবার 2013 সালে নেচার জার্নালে প্রকাশিত একটা গবেষণায় দেখানো হয়েছে যে কচ্ছপের যে পাঁজর, সেই পাঁজর প্রসারিত হয়ে এবং ত্বকের সঙ্গে সংযুক্ত হয়ে ধীরে ধীরে শক্ত ক্যারাপেসে রূপান্তরিত হয়েছে। জীবাশ্ম ও আধুনিক কচ্ছপের
তুলনামূলক যে বিশ্লেষণ, এই বিশ্লেষণে এই ধারণা আরো শক্তিশালী হয়েছে। আজকের যে কচ্ছপদের আমরা দেখি তারা মূলত দুটো প্রধান দলে বিভক্ত। এক আমরা বলি প্লিউরোডিরা। প্লিউরোডিরা মানে হচ্ছে যে পার্শ্ব ঘাড়ের কচ্ছপ। এই দলের যে কচ্ছপ তাদের ঘাড়কে তারা পাশের দিক থেকে বাঁকিয়ে খোলসের ভেতরে ঢুকিয়ে রাখে, অর্থাৎ যখন তারা বিপদ অনুভব করে তখন তারা ঘাড়কে সোজা সামনে বা পেছনে না টেনে বরং পাশের দিকে বাঁকিয়ে খোলসের পাশে লুকিয়ে ফেলে। এই কৌশলটি তাদের মাথা ও ঘাড়কে শত্রুর হাত থেকে রক্ষা করতে সাহায্য করেছিল বা করে, এগুলো আছে, করে। আরেকটা যে ধরন তাকে আমরা বলি ক্রিপ্টোডিরা, মানে লুকোনো ঘাড়ের কচ্ছপ। এই লুকোনো ঘাড়ের কচ্ছপেরা তাদের ঘাড়কে সোজা করে খোলসের ভিতরে ঢুকিয়ে রাখে। তারা ঘাড়কে সরাসরি পেছনে টেনে মাথাকে খোলসের মধ্যে লুকিয়ে ফেলে। পার্শ্ব ঘাড়ের কচ্ছপেরা এই কাজটা একটু কিন্তু একটু বাঁকিয়ে করে, যা তাদের একটা অনন্য বৈশিষ্ট্য। এই যে বিবর্তন, এই বিবর্তনের গল্পে মিশে আছে অভিযোজনের একটা অসাধারণ ক্ষমতা। সমুদ্রের গভীরে বা নদীর তীরে বা স্থলের যে ধূলিময় পথ, এই সমস্ত জায়গায় কচ্ছপ যেন সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, সময়ে যায় চলে তবু থাকে তারই চিহ্ন অমলিন। কচ্ছপের শক্ত খোলসে যেন সেই অমলিন চিহ্ন খোদিত হয়ে আছে, যা লক্ষ লক্ষ বছরের গল্প বয়ে নিয়ে চলেছে। কিন্তু এই প্রাচীন সাক্ষী আজ খুব সংকটের মুখে। বিজ্ঞানী অ্যান্ডার্স রডিন তিনি বলছেন যে বিশ্বে কচ্ছপের প্রায় 360টি প্রজাতির মধ্যে 127টি আজ বিপন্ন। ভারতে আমরা প্রায় 29টি মিষ্টি জলের কচ্ছপ এবং 5টি স্থলজ প্রজাতির কচ্ছপ আছে আমরা দেখতে পাই, যাদের মধ্যে বেশিরভাগই লুপ্তপ্রায়। কেন এই সংকট? এর পেছনে রয়েছে মানুষের হাতে প্রকৃতির ধ্বংস মূলত। তো এই ধ্বংসগুলো কিভাবে হচ্ছে আপনারা সবাই জানেন। তার মধ্যে একটা তো আছে আমাদের বনভূমি উজাড় করে দেওয়া, নদীর দূষণ, সমুদ্রের তীরে তো বিভিন্ন ইন্ডাস্ট্রি তৈরি, নগরায়ন। এছাড়া যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চোরা শিকার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব। সামুদ্রিক কচ্ছপের ক্ষেত্রে পরিস্থিতি কিন্তু আরো ভয়াবহ। বিজ্ঞানী জন গিবন্স তিনি বলছেন, সামুদ্রিক কচ্ছপের যে ছানা বা শাবক, এদের মধ্যে প্রতি 1000-এ মাত্র একটা বেঁচে থাকে। ডিম থেকে ফোটা শাবকেরা সমুদ্রে পৌঁছানোর আগেই শিকারীদের শিকার হয় বা কৃত্রিম আলোয় বিভ্রান্তিতে পথ হারায়। প্রশ্ন হলো যে সামুদ্রিক কচ্ছপেরা মানে কচ্ছপের যে শাবকরা কৃত্রিম আলোয় বিভ্রান্তিতে পথ হারায় কিভাবে? সামুদ্রিক কচ্ছপের শাবকরা ডিম থেকে ফুটে বের হওয়ার পর তারা সমুদ্রের দিকে যাত্রা শুরু করে। তারা সমুদ্রের দিক নির্ধারণ করে প্রাকৃতিক আলোর সাহায্যে, যেমন চাঁদের আলো বা তারার আলো। তো এই আলোগুলো যখন সমুদ্রের জলে পড়ে তখন সেই আলোটা প্রতিফলিত হয়, যার ফলে সমুদ্রের দিকে একটা উজ্জ্বলতা তৈরি হয়। তো কচ্ছপ ছানারা সেই উজ্জ্বল আলোর দিকে আকৃষ্ট হয়ে সমুদ্রের দিকে এগিয়ে যায়। কিন্তু মানুষের তৈরি যে কৃত্রিম আলো, যেমন সৈকতের কাছে হোটেল, রেস্তোরাঁ বা রাস্তার আলো, এই যে প্রাকৃতিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে। এই আলোগুলো প্রায় সমুদ্রের
প্রতিফলিত আলোর চেয়ে অনেক বেশি উজ্জ্বল হয়। ফলে শাবকেরা ভুল করে কৃত্রিম আলোকে সমুদ্রের দিক মনে করে সেদিকে যাত্রা শুরু করে। এতে তারা সমুদ্রের দিকে না গিয়ে স্থলভাগের দিকেই চলে যায়। এই ভুল পথে যাওয়ার কারণে তারা সমুদ্রে পৌঁছতে পারে না, যে কারণে তারা শিকারীদের শিকার হয়ে যায় বা ক্লান্ত হয়ে মারাও যায়। এই ঘটনা বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে। বিজ্ঞানী জন গিবন্স এবং অন্যান্য গবেষকেরা এই বিষয়ে গবেষণাও করেছেন। বিশেষ করে যে দুটো গবেষণার কথা উল্লেখ এখানে করা যায় তা হলো লাইট পলিউশন অ্যান্ড সি টার্টল, আর একটা গবেষণা হচ্ছে দ্য ইম্প্যাক্ট অফ আর্টিফিশিয়াল লাইট অন সি টার্টল হ্যাচলিং। ভারতের ক্ষেত্রে যদি আমি বলি, ভারতের গঙ্গা এবং যমুনার যে মিষ্টি জলের কচ্ছপ, তারাও কিন্তু দূষণের মুখে। দূষণ একদিকে দূষণ, অন্যদিকে জেলেদের জালে আটকে পড়ে মৃত্যু। এই দৃশ্য যেন আমাদের প্রশ্ন করে, আমরা কি প্রকৃতির এই প্রাচীন সঙ্গীকে হারাতে চলেছি? রবীন্দ্রনাথের কথায়, হে নূতন দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ, কিন্তু সেই শুভক্ষণ আর নেই। ফলে কচ্ছপেরা এবং তার যে ছানারা আর নতুন জন্মের আলো দেখতে পাচ্ছে না। কচ্ছপ নিয়ে অনেক মিথ চালু আছে। কচ্ছপ শুধু প্রকৃতির সৃষ্টি নয়, ভারতীয় সংস্কৃতিতে এর রয়েছে এক গভীর প্রতীকী মূল্য। বিশেষ করে হিন্দু পুরাণে কচ্ছপকে ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার, মানে আমরা বলি কুর্ম অবতার, সেই কুর্ম রূপে দেখা যায়। সমুদ্র মন্থনের সময় তিনি কচ্ছপের রূপ ধারণ করে মন্দার পর্বতকে নাকি পিঠে বহন করেছিলেন, যাতে দেবতা ও অসুররা অমৃত উত্তোলন করতে পারে। এই মিথে একটা ভালো একটা ইনফরমেশন ছিল যে কচ্ছপ হচ্ছে শক্তি, ধৈর্য এবং দীর্ঘায়ুর প্রতীক। এছাড়া তো লোককথায় আমরা পাই কচ্ছপ খরগোশের গল্প। ধীরগতির কচ্ছপ তার যে অধ্যবসায়, সেই অধ্যবসায় দিয়ে সে দ্রুতগামীর খরগোশকে হারিয়ে দেয়। এই গল্পেও আমরা শিখতে পারি যে জীবনে গতির চেয়ে বরং ধৈর্য এবং স্থিরতার মূল্য অনেক বেশি। ভারতের গ্রামাঞ্চলে কচ্ছপকে প্রায় প্রকৃতির এক অলৌকিক অংশ হিসেবে দেখা হয়, যার শক্ত শক্ত খোলসে লুকিয়ে আছে জীবনের গভীর রহস্য। তো এ তো গেল মিথ নিয়ে, কিন্তু কচ্ছপ আজকের যে সংকটে, সেই সংকট থেকে বাঁচাবো আমরা কিভাবে? কোনো পদক্ষেপ কি নেওয়া হচ্ছে? যদি এইদিকে তাকাই তাহলে দেখব যে বাঁচানোর প্রয়াস কিন্তু চলছে। যদি ভারতের কথাই বলি, ভারতে চলছে নানা প্রচেষ্টা। ওড়িশার গহিরমাথা সৈকতে অলিভ লিটল কচ্ছপ প্রতি বছর লক্ষ লক্ষ ডিম পাড়ে। এই ঘটনা আড়িবাদা নামে পরিচিত। স্থানীয় গ্রামবাসী এবং এনজিও ওয়াইল্ড লাইফ প্রোটেকশন সোসাইটি অফ ইন্ডিয়া মিলে ডিমগুলো সংগ্রহ করে কৃত্রিম হ্যাচারিতে রাখে, যাতে শিকারি পাখি বা কুকুরের হাত থেকে রক্ষা পায়। কচ্ছপ ছানা যখন ফুটে বেরোলো, ঠিক সেই সময় তাদের নিরাপদে সমুদ্রে ছেড়ে দেওয়া হয়। গঙ্গা নদীতে টার্টল সার্ভাইভাল অ্যালায়েন্স কাটরা কচ্ছপের মতো বিপন্ন প্রজাতি সংরক্ষণের কাজ করছে। তারা জেলেদের সচেতন করে, দূষণ কমাতে উদ্যোগ নেয় এবং কচ্ছপ শাবকদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করে। এছাড়া ভারত সরকারের ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফ অ্যাক্ট কচ্ছপ শিকার এবং বাণিজ্যের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখন নিষেধাজ্ঞা আরোপ করলেই তো আর সবাই মানছে না, সেটা আমরা দেখি অহরহ। সাই মন্টেগোমারি তিনি একটি বিখ্যাত বই লিখেছেন, খুব রিসেন্ট। বইটার নাম হচ্ছে অফ টাইম অ্যান্ড টার্টলস।
তিনি তার বইতে ফায়ার চিফ নামে এক স্ন্যাপিং কচ্ছপের কথা বলেছেন। এই যে স্ন্যাপিং কচ্ছপ, ফায়ার চিফ তার নাম, যে গাড়ির ধাক্কায় পঙ্গু হয়ে গেছিল, তো টার্টল রেস্কিউ লিগের তত্ত্বাবধানে 2 বছরের যত্নে সে আবার হাঁটতে শুরু করে, যা কচ্ছপের কিন্তু একটা অসাধারণ নিরাময় ক্ষমতা এবং সংরক্ষণকারীদের নিরলস যে প্রচেষ্টা তার প্রমাণ। ভারতের গহীরমাথা সৈকতের মতোই এই প্রয়াসগুলো কিন্তু আমাদের আশার আলো দেখায়। কচ্ছপের গল্প শুধু একটা প্রাণীর গল্প নয়, এটি আমাদের নিজেদের গল্পও বটে। তাদের খোলসে লুকিয়ে আছে প্রকৃতির রহস্য, সময়ের স্মৃতি এবং অভিযোজনের এক অসাধারণ ক্ষমতা। কিন্তু আজ এই প্রাচীন সঙ্গীটি তার অস্তিত্বের সংকটে পড়েছে। মানুষের হাতে প্রকৃতির যে ধ্বংস, জলবায়ুর যে পরিবর্তন এবং চোরা শিকারের কারণে কচ্ছপের অনেক প্রজাতি আজ বিপন্ন। তবে আসার কথা হলো, ভারতে এবং বিশ্বজুড়ে কচ্ছপ সংরক্ষণের জন্য নানান প্রচেষ্টা চলছে। গহীরমাথা সৈকতে অলিভ রিডলি কচ্ছপের ডিম সংরক্ষণ থেকে শুরু করে গঙ্গা নদীতে কচ্ছপ ছানাদের নিরাপদে সমুদ্রে ছেড়ে দেওয়া, এই সব উদ্যোগ আমাদের আশা জাগায় যে আমরা যদি চেষ্টা করি তবে কচ্ছপকে বাঁচানো সম্ভব। আবারও সেই একই কথা বলতে হয়, হে নূতন দেখা দিক আরবার জন্মেরও প্রথম শুভক্ষণ। কচ্ছপের জন্য সেই শুভক্ষণ ফিরিয়ে আনার দায়িত্ব আমাদেরই। প্রকৃতির এই প্রাচীন সঙ্গীকে রক্ষা করা শুধু আমাদের কর্তব্য নয়, এটি আমাদের অস্তিত্বের অংশ। আসুন আমরা সবাই মিলে কচ্ছপ এবং প্রকৃতির অন্যান্য প্রাণীদের রক্ষায় এগিয়ে আসি, যাতে তারা আরও লক্ষ বছর ধরে এই পৃথিবীতে টিকে থাকতে পারে। নমস্কার।